লেখিকা শিউলি সরকারের অপরূপা। পাহাড়, নদী, জঙ্গল ঘেরা ডুয়ার্সের ছোট্ট একটি গ্রামে বাস অপরূপার। ছোট্টবেলায় যে ওর নামটি রেখেছিল, কে জানে সে কি ভেবে নামটি রেখেছিল। তবেই যে যা ভেবেই রেখে থাকুক, পরবর্তীকালে তার দেওয়া নামটি সার্থক হয়েছিল। অপরূপা যেমন নাম, ঠিক তেমনি তার রূপের বাহার। ওকে দেখে মনে হয় যেন এক কোমল পদ্ম। হ্যাঁ, পদ্মের মতো ওর জন্মটাও পাকেই হয়েছিল বটে, আর ওর গোটা জীবন সেটাও কি পাকেই কাটেনি? এক পাক থেকে বের হতে আরও বড় পাকে গিয়ে কি পড়েনি সে? পড়েছে বোধহয়। আসুন তবে অপরূপার সম্পর্কে একটু তথ্য জেনে নিই আমরা, যাতে পরবর্তীতে আমাদের ওকে বুঝতে সুবিধা হয়। অপরূপা বর্তমান বয়স 24 বছর। বাড়িতে বাবা, মা, ছোট বোন মিলিয়ে 4 জন মানুষের ছোট পরিবার ওদের। অপরূপার গায়ের রং দুধ বর্ণ, মুখটা ছোট, গোলগাল। সেই ছোট মুখে চোখ দুটো ছিল তার টানা টানা, ওই পটল চেরা চোখ যাকে বলে আর কি। গোলাপের পাপড়ির মতো ছোট ঠোঁট, নাকটা একটু ছোট, তবে ওর ওই ছোটোখাটো মুখের সাথে সেটাও বেশ ভালো মানিয়েছে। স্রষ্টা যেন খুব যত্ন করে ওর ওই রূপ সৃষ্টি করেছে। হাইটে খুব একটা লম্বা ছিল না, ওই ধরুন 4 ফুট 5 কি 6 ইঞ্চির কাছাকাছি। রোগা পাতলা শরীরের গঠন, শরীরটা বোধহয় খাবারের পুষ্টির অভাবেই অমন রোগা পটকা। অপরূপা ডাকনাম হলো লালি। ও থুরি, ভুলে গেছিলাম, লালি তোর বর্তমান ডাকনাম। অতীতে ওর ডাকনাম ছিল রূপা। এতক্ষণ আমরা অপরূপার সম্পর্কে কিছুটা জানলাম। আসুন তবে এখন বিস্তারিত অপরূপা উর্ফ রূপা এবং বর্তমানে লালি হয়ে ওঠার যাত্রা বিস্তারিত জেনে নিই। এতক্ষণ তো আপনারা শুনে এলেন অপরূপার রূপের সৌন্দর্যতার কথা, তবে সে কিন্তু শুধু রূপেই নয়, গুণেও সুন্দর। আর তার এই সুন্দর গুণগুলির মধ্যে আমার যেটা সবথেকে সুন্দর লাগে সেটা হলো হার না মানা পরিস্থিতি। যাই হোক, হার না মেনে রূপা সেই পরিস্থিতির মুখোমুখি সোজা হয়ে দাঁড়িয়েছিল, এখনও দাঁড়িয়ে আছে। রূপার একটা বিশেষ গুণ আছে, সে সহজেই সব কিছু শিখে নিতে পারে। ছোটবেলা থেকে শিক্ষার প্রতি, নতুন নতুন জিনিস শেখার প্রতি ওর দারুণ আগ্রহ কাজ করত। পড়াশোনা, ছবি আঁকা এসবে খুব ভালো ছিল রূপা, কিন্তু কি করবে, পরিস্থিতি চাপে পড়ে তার এসব কিছুই ঠিক করে শিখে ওঠা হয়নি। যদি আজ সে পড়াশোনাটা ঠিক করে শিখতে পারত, তাহলে হয়তো আজ এই পরিস্থিতিতে থাকতো না, তার গল্পটা হয়তো অন্য রকম হতো। কিন্তু কি করা যাবে, ভাগ্যে বোধহয় এমনটাই হওয়ার ছিল। আমি শুরুতেই বলেছিলাম রূপার জন্ম হয়েছিল পাকে। সে কথা বলার কারণ, রূপা জন্মগ্রহণ করেছিল এক নিম্নবিত্ত পরিবারে। বাড়িঘরের অবস্থা বলতে, ঘরের বেড়ার মাঝে মাঝে বড় বড় ফুটো হয়ে গেছে, যেটা দিয়ে কেউ তাকালে অনায়াসে পুরো ঘরের ভেতরটা দেখে নিতে পারবে। ঘরের চাল জায়গায় জায়গায় ফুটো, যার দরুন বৃষ্টির দিনে গোটা ঘর জুড়ে কোথাও বালতি, কোথাও মগ বসিয়ে রাখতে হয়। ঘরে আসবাবপত্র বলতে ওই তো 2টো চৌকি আর 2টো ভাঙা আলমারি। আলমারির ভেতর রূপার মা এবং রূপার কয়েকটা জামা কাপড়, যার মধ্যে 90% লোকের দেওয়া পুরনো কাপড়, আর বাকি 1-2টো যা আছে সেগুলো প্রত্যেক বছর পুজোর সময় তার মা কিনে দিত। রূপার বাবা, তার কথা আর কি বলবো, ভোর থাকতেই বাড়ি থেকে বেরিয়ে যেত। তারপর সেই সন্ধে 6টা-7টা নাগাদ কোনো কোনো দিন এক হাতে পেঁয়াজি অথবা সিঙাড়া আর অন্য হাতে নিজের কোমরের প্যান্টটা শক্ত করে ধরে রেখে গলা অবধি মদ খেয়ে হেলে দুলে বাড়ি ঢুকত। আবার কোনোদিন লোকে এসে বাড়িতে খবর দিয়ে যেত, রূপার বাবা রাস্তায় অমুক জায়গায় মদ খেয়ে লোড হয়ে পড়ে আছে, একা উঠে আসতে পারছে না। ওই তখন ছোট্ট রূপা এবং তার মা গিয়ে তুলে ধরে নিয়ে আসতো, আর তার বাবা বউ বাচ্চাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে বাড়ি আসতো। আর রূপার মা সে স্কুলে রান্নার কাজ করতো, আর যা টাকা পেত সেটা দিয়েই তাদের সংসার চলতো। তাছাড়া বেচারি করবেই বা কি? অমানুষ স্বামী সকালে উঠে বেরিয়ে যায়, সারাদিন কাজ করে করে যা টাকা পায়, দিনের শেষে সব টাকা দিয়ে গলা অবধি মদ খেয়ে বাড়ি আসে। আর কিছু বললে অশান্তি, গালিগালাজ, মারধর করে।
সে যে বাপের বাড়ি চলে যাবে তারও উপায় নেই। বিয়ের পর থেকে বাপের বাড়ি গিয়ে একদিনের জায়গায় দুদিন থাকলেই ভাই ভাই বউ ঝগড়া শুরু করে দিত। তাই যত যাই হোক সে তার স্বামীর ঘরেই থাকতো, আর তাছাড়া যেতই বা কোথায় ছোট্ট রূপাকে নিয়ে। এমনভাবেই রূপার দিনগুলো কাটছিল, আর রূপা একটু একটু করে বড় হয়ে উঠছিল এবং সব বুঝতেও পারছিল। রূপার বয়স তখন 9-10 বছরের কাছাকাছি। এমন সময় রূপার বোন জন্মগ্রহণ করল। বোন হওয়াতে রূপা খুব খুশি, সারাদিন বোনকে নিয়েই মেতে থাকতো। বোন হওয়াতে রূপা খুশি ছিল ঠিকই, কিন্তু এই খুশির সাথে সাথে রূপার জীবনে দুঃখ কষ্টগুলো যেন আরও বেশি হয়ে গেল। এতদিন কষ্ট থাকলেও 3 বেলা 3 মুঠো ভাত রূপার কপালে জুটেছে। সাথে কয়েক মাস হলো রূপা আঁকা ক্লাসেও যাওয়া শুরু করেছিল, আর এত অল্প সময়ের মধ্যেও এত সুন্দর আঁকা শিখেও গেছিল। কিন্তু বুনু হবার পর তার আঁকা ক্লাসে যাওয়া বন্ধ হয়ে যায়। শুধু আঁকা নয়, তাছাড়াও একজনের কাছে প্রাইভেট টিউশন পড়তো, সেখানেও স্যারের বেতন দিতে পারছে না। তবু বিনা বেতনে স্যার পড়িয়ে যাচ্ছেন, শুধুমাত্র রূপার পড়াশোনার প্রতি আগ্রহটা দেখে। কিন্তু কতদিনই বা এভাবে তিনি পড়াবেন? তাই তো কয়েক মাস হতে না হতে বিনা বেতনে পড়ানো বন্ধ করে দিলেন। হ্যাঁ, চাইলে অবশ্যই পড়িয়ে যেতে পারতেন, কিন্তু বর্তমান সময়ে এমন মানুষ পাওয়া খুবই দুর্লভ। সে প্রাইভেট টিউশন পড়া বা আঁকা ক্লাসে যাওয়ার কথা বাদই দিলাম। রূপা এতদিন যে 3 বেলা 3 মুঠো ভাত খাচ্ছিল, সেই ভাতও কোনো দিন 2 বেলা জুটছে না। রূপার মা স্কুলে রান্না কাজ করত, সেখান থেকে টাকা পেয়েছে এবং মিড ডে মিলের বেঁচে যাওয়া ভাত বাড়িতে নিয়ে আসতো, যা দিয়ে রূপা এবং রূপার মায়ের খাওয়া হয়ে যেত। কিন্তু রূপার বুনু হওয়ার আরও 2 মাস আগে থেকেই রূপার মা কাজে যাওয়া বন্ধ করেছে। রূপার বুনুর বয়স 1.5 মাস, তার মানে প্রায় 4 মাস হতে চলল রূপার মা কাজ করছে না। আর কাজ করছে না মানে সংসারে টাকা উপার্জন হচ্ছে না, তার সাথে খরচও অনেক বেড়ে গিয়েছে। এদিকে যত দিন যাচ্ছে রূপার কষ্ট বাড়ছে। প্রথমে 1 মাস বেতন না দিতে পারায় পরের মাসে আঁকা ক্লাস থেকে বের করে দিয়েছে রূপাকে। প্রাইভেট টিউশন মাস্টার বিনা বেতনে 4 মাস পড়িয়েছে। তারপর সেও বলে দিয়েছে যাতে 4 মাস না হোক, অন্তত পক্ষে 1 মাসের বেতন নিয়ে পড়তে আসে পরের দিন। ব্যাস, তারপর থেকে রূপা আর পড়তে যায়নি। বাড়িতে এসে মায়ের কাছে পড়ার বেতন চাইতেই মা তাকে অনেক কথা শুনিয়েছে, মেরেছেও। বলেছে, কি হবে অত পড়াশোনা করে? গরিবের মেয়ে অত পড়ে কি ডাক্তার হবে নাকি দিদিমণি হবে? অত পড়াশোনার দরকার নেই তো, আর একটু বড় হলে বিয়ে দিয়ে দেব। পারলে কিছু কাজ করুক গিয়ে, ওর বয়সে তো কত কাজ করছে, ও গিয়ে কাজ করতে পারে না? হ্যাঁ, ওই 10 বছর বয়সী রূপা মায়ের এসব কথা শুনে খুব কেঁদেছিল। সেদিন সারাদিন বাড়ি ফেরেনি, কোথায় ছিল কি করছিল কেউ জানে না। ওর মাও সারাদিনে আর খোঁজ করেনি। পরে অনেক রাত করে রূপা ওর বাবার হাত ধরে বাড়ি ফিরেছিল। শুধু এটুকুই জানা আছে সবার, হ্যাঁ, ছোট মেয়েটি হবার পর থেকে রূপার বাবা আগের তুলনায় মদ খাওয়া একটু কমিয়েছে, কিন্তু বাড়িতে 1 পয়সাও দেয় না। যে টাকাটা নিজের কাছে থেকে যাচ্ছে সেটা দিয়ে নতুন নতুন খেলনা, জমা এসব কিনে এনে ঘর ভরাচ্ছে। আর বউ এসবের জায়গায় টাকা চাইলে বলে, তোকে আমি কেন টাকা দিতে যাব? আমি আমার মেয়ের জন্য সব কিছু কিনে আনবো। এই সব বলে আবার ঝগড়া গালিগালাজ শুরু করে দেয়। রূপা একটু একটু বড় হচ্ছে, তার সাথে ওর পরিবর্তনও ঘটছে। রূপার মা সারাদিন রূপাকে বকাঝকা করতে থাকে, গালমন্দ করতে থাকে, মাঝে মধ্যে এমনভাবে মারত যে রক্ত বেরিয়ে আসতো। রূপা এত কিছু সহ্য করতে করতে নিজেকেও কঠিন করে নিয়েছিল। তার মা কিছু বলল, মুখে মুখে তর্ক করত। কিছু কিছু সময় তো সহ্য করতে না পেরে মায়ের গায়ে হাতও তুলে দিত। তাতে ফলস্বরূপ যা হতো বুঝতেই পারছেন আপনারা। তার মা তাকে উল্টোপাল্টাভাবে মারতে শুরু করে দিত। ততক্ষণ মারতে থাকতো যতক্ষণ না কেউ গিয়ে ওই বাচ্চা মেয়েটিকে তার মায়ের হাত থেকে ছাড়াচ্ছে। তারপর রূপা সেখান থেকে ছাড়া পেয়ে কোথায় যে যেত ওর মা আর কোনো খবর করতো না। পরে অনেক রাতে ওর বাবা বাড়ি এসে ওকে খুঁজে নিয়ে আসতো গিয়ে। এমনও অনেক রাত গিয়েছে যে সারা রাত রূপা বাড়ি ফেরেনি। ওর বাবা এপাড়া ওপাড়া এমনকি নদীর পাড়েও সব জায়গায় খুঁজে এসেছে, কিন্তু কোথাও রূপাকে খুঁজে পায়নি। পরের দিন বাড়ি ফিরলে ওকে জিজ্ঞাসা করা হলো,
কিরে, সারা রাত কোথায় ছিলি তুই? ও উত্তরে বলতো, ওই যে স্কুলের বারান্দায় একটা বেঞ্চ আছে, ওটার ওপরে ঘুমিয়ে গেছিলাম। আবার কোনোদিন বলতো, ওই যে ওখানে ট্রাক গাড়িটা দাঁড় করানো ছিল, ওটার একটা জানলা খোলা ছিল, ট্রাকের ভেতরে গিয়ে ঘুমিয়েছিলাম। সকালবেলা ট্রাকের ড্রাইভার কাকুটা আসলো, আমাকে নামায় দিল। এমনিভাবে থাকতো কোনোদিন স্কুলে, কোনোদিন দোকানের বারান্দায়, কোনোদিন গাড়ির জানলা খোলা পেলে গাড়ির ভেতর ঘুমাতো, আর খোলা না পেলে গাড়ির ওপর গিয়ে ঘুমিয়ে পড়তো। শীত, গ্রীষ্ম, বর্ষা বলুন অথবা রাতের অন্ধকারই বলুন, কিছুতে মেয়েটা ভয় পেত না। কিন্তু যত যাই হলো, স্কুলের সময় হলে ঠিক স্কুলে চলে যেত। এত অশান্তির মাঝেও ও ঠিক সময় মতো যতটা পারত নিজের পড়া করে নিত। রূপার একটা বাজে স্বভাব তৈরি হয়েছিল অবশ্য পেটের দায়ে পড়ে, পরিস্থিতির চাপে পড়েই। কিন্তু বাজে স্বভাব তো কেউ ওর পরিস্থিতি দেখবে না, শুধু ওর কাজটাই দেখবে। রূপা ওর বাবার পকেট থেকে, ওর মায়ের পার্স থেকে রোজই প্রায় টাকা চুরি করত। মায়ের পার্সের থেকে বেশি বাবার পকেট থেকেই টাকা চুরি করত। এই চুরি করাটা দেখতে দেখতে নিজের বাড়ির গণ্ডি ছাড়িয়ে পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবীদের বাড়িতেও চুরি করত। মাঝে মাঝে অনেকে বলতো, অমুকের মেয়েটা আমাদের বাড়ি খেলতে এসেছে, আমি ঘরে তোষকের নিচে 100 টাকা রেখেছিলাম, পরে খরচা করব, দেখি টাকা নেই। রূপাটার ভালোই হাত টানের স্বভাব হয়েছে। আমি তো আমার মেয়েকে বলে দিয়েছি যাতে পরের দিন থেকে আর যেন ওকে ঘরে না ঢোকায়, বাইরে বসে যাতে খেলে। এইভাবেই দেখতে দেখতে রূপার বয়স 15 পেরিয়ে 16 বছর হতে চলল। রূপা তখন ক্লাস 11-এর ছাত্রী, আর ওর বোন তখন ক্লাস 1-এ পড়ে। এমন সময় রূপার কোনো এক দূর সম্পর্কে জেঠিমা এসে ওর বাড়িতে বলে, একটা সুন্দর পাত্রের খবর আছে, তোমার বড় মেয়েটাকে বিয়ে দিবা নাকি? পাত্র বেশ সুন্দর দেখতে, টাকা পয়সার অভাব নেই, আমি ওদের চিনি, পরিবারও খুব ভালো, 2 ভাই, মা বাবা, আর কেউ নেই পরিবারে। তার মধ্যে ছেলের বাড়ির কোনো দাবি দাবা নেই, বিয়ে যদি অনুষ্ঠান করে না দিতে পারো তবে মন্দিরে নিয়ে গিয়ে 7 পাক ঘুরিয়ে দিলেও হবে। ওরা শুধু চায় একটা সুন্দরী নিজের জাতের একটা মেয়ে। তা তোমরা যদি বলো তাহলে ওদের সাথে কথা বলি গিয়ে, কারণ দিন দিন মেয়ে তো বড় হচ্ছে, রূপেও তো দেখলাম পুরো চাঁদের টুকরো। তাই বলি এমন সময় সুপাত্রের হাতে দিয়ে দাও। ছেলের বয়সও বেশি না, দুজনেই মানিয়ে গুছিয়ে নিতে চলতে পারবে। তা বুঝলে আমার কথাটা কি করবে ভেবে আমাকে জানিও। রূপার মা ভাবুক মুখ নিয়ে বলল, আমি আর কি বলবো বলো দিদি, যদি ভালো হয় তবে তোমরা বলো কি করি। জানোই তো ওর বাবা কেমন মানুষ, ওকে কিছু বলে কিছুই করা যাবে না। আর রূপা তো তোমার মেয়েরই মতো, তোমরা কেমন কি বুঝো সেইভাবে কথা বলো তাহলে। প্রতি উত্তরে রূপার সেই শুভাকাঙ্ক্ষী জেঠিমা বললেন, হ্যাঁ, রূপা আমাদের ঘরের মেয়ে, ওর জন্যই তো তোমাদের আগে বলতে আসলাম, তা না হলে কি আমার হাতে মেয়ের অভাব আছে বলো? ওরা আমায় মেয়ে খুঁজে দেওয়ার কথা বলার সাথে সাথেই আমার সবার আগে রূপার কথা মনে হলো, তাই ছুটে তোমাদের বাড়ি চলে আসলাম। আর ছেলে ভালো না হলে আমি কখনো রূপার কথা ভেবেও বলতাম না। আমি সব জেনে শুনেই তোমাদের বলছি। মেয়ের ভাগ্য ভালো যে অমন পরিবার জুটবে, বুঝলে? এত কথা শুনে রূপার মাও ভাবল, সত্যিই তো বলছে দিদি। আচ্ছা দিদি, ছেলের বাড়ি কোথায়? ছেলে কিসের কাজ করে? শুনে জেঠিমা বললেন, পাত্রের বাড়ি এই তোমার মালদা। ছেলে ওর বাবার ব্যবসা সামলায়, বড় কাপড়ের শোরুম আছে, তারপর পাইকারি মাল সেল করে, গোডাউন আছে, গাড়ি আছে, আর এমন অনেক ব্যবসা আছে। কাজকর্ম সব ভালো, ওইসব নিয়ে তুমি চিন্তাই করো না। আচ্ছা তাহলে আমি ওদের জানাই কবে আসবে, সব শুনে তোমাকে বলবো। তুমি বরং রূপা আর ওর বাবার সাথে কথা বলো, কেমন? এখন আমি আসি তাহলে। বলে রূপার সেই জেঠিমা চলে গেলেন নিজের বাড়ি। পরে রূপার মা সব কথা রূপা এবং ওর বাবাকে বলল। রূপা শুনে প্রথমে অনেক নানা করেছিল, কিন্তু পরে ওর মা ভালো করে বুঝিয়ে বলার পর রূপা আর কি বা করবে। মা বাবার ঊর্ধ্বে গিয়ে আর ছেলে ভালো, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব আছে। রূপাও মনে মনে ভাবল, ভালোই তো হবে। ছোটবেলা থেকে যত দুঃখ কষ্ট পেয়েছি, বিয়ের পর সব ভুলে সুখে থাকতে পারবো। কত জিনিস কিনতে পারিনি, ভালো জামা কাপড়ও পরতে পারিনি, এখন সব পাবো। মনে মনে এসব ভেবে খুশি হয়েই রূপা হ্যাঁ করছিল।
দেখতে দেখতে বিয়ের সেই শুভ সময় চলে এসেছে। বাড়ির সামনে কালী মন্দিরে বিয়ের আয়োজন করা হয়েছিল। বেশি লোক ছিল না, বরপক্ষ থেকে ওই ৮-১০ জন মতো, আর রূপাদের বাড়ি থেকে ওই হাতে গোনা কয়েকজন আত্মীয়। বিয়েও সুন্দরভাবে হয়ে গেল। সেদিন রাতেই বরপক্ষ নতুন বউকে নিয়ে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। অপরূপার জীবনে শুরু হলো এক নতুন অধ্যায়, যে অধ্যায়ে এসে অপরূপা পেল নতুন পরিচয়, নতুন নাম, তার বর্তমান পরিচয় লালি। আপনাদের মনে আছে কিনা জানি না, তবে আমি এই গল্প বলার শুরুতেই একবার ওর নাম উল্লেখ করেছিলাম। বিয়ের পর ২-৪ মাস ভালোই কেটেছে অপরূপার। শ্বশুর বাড়ির সবাই আদর যত্ন করেছে ভালো। শ্বশুর শাশুড়ি কোনো মেয়ে ছিল না বলে অপরূপাকে নিজেদের মেয়ের মতো যত্নও করেছে, কিন্তু সেসবই ছিল ওই ২-৪ মাসের। ধীরে ধীরে অপরূপার স্বামীর মধ্যে পরিবর্তন ঘটতে শুরু করলো। আগে যত্ন করতো, ভালোবেসে কথা বলতো, এখানে সেখানে ঘুরতে নিয়ে যেত। না না, তাই বলে ভাববেন না যে বিয়ের কয়েকটা মাস পরে সেসব পরিবর্তন হয়ে গেছে। এটা কিন্তু একদমই নয়। তার বদলে ভালোবাসা আগের থেকে অনেক বেড়েছে। ভালোবাসা না বাড়ালে কিভাবে চলবে বলুন? এই যে ২ দিন পর পর রাতে রূপার স্বামীর বন্ধুরা পার্টি করে, সেসব জায়গায় রূপাকে নিয়ে যায় তার স্বামী। তারপর সারা রাত সবাই মিলে নেশা করে, রূপাকে তাদের মাঝে নাচ করায়। আবার রূপার স্বামী মিষ্টি মিষ্টি কথা বলে জোর করে রূপাকে কী সব ছাইপাশ খাইয়ে দিত। তারপর রূপা নেশার ঘরে টলতে থাকত কতগুলো অপরিচিত পুরুষের মাঝে, আর দূরে বসে থাকত ওর স্বামী। তারপর একটা সময় রূপা নেশার ঘরে জ্ঞান শূন্য হয়ে পড়ত। পরের দিন যখন জ্ঞান ফিরত, তখন রূপা একটা সুন্দর রুমে নিজেকে আবিষ্কার করত। রূপা তার স্বামীকে যদি জিজ্ঞেস করত সে এখানে কিভাবে আসলো, এটা তো তার ঘর নয়, আরও এই নাইট ড্রেসটাই বা কখন পরল, তার উত্তরে ওর স্বামী ওর মাথায় হাত রেখে বলতো, আরে সোনা, কাল রাতে নেশার ঘরে তুমি বমি করে তোমার সব ড্রেস খারাপ করে ফেলেছিলে, তাই আমি তোমার ড্রেসটা চেঞ্জ করি এটা পরিয়ে দিয়েছি। আর তোমাকে ওই অবস্থায় বাড়ি নিয়ে গেলে মা বাবা দেখে কি ভাবতো, তাই আর বাড়ি না নিয়ে গিয়ে এখানে এই হোটেলে থেকে গেছি। তারপর রূপার হাতে একটা ওষুধ ধরিয়ে দিয়ে বলতো, নাও সোনা, এই ওষুধটা খেয়ে নাও, এটা খেলে নেশার ঘোরটা পুরোপুরি কেটে যাবে তোমার। মাসে প্রায় 4 থেকে 5 দিন রূপাকে তার স্বামীর সাথে এমন পার্টিতে যেতে হতো। রূপা যদি তার স্বামীকে বলতো সে যাবে না, ওর ভালো লাগে না এসব পার্টি, তখন রূপার স্বামী বলতো, সোনা, এখানে যারা আসে তারা আমাদের বিজনেস ক্লায়েন্ট বন্ধু, এসব পার্টিতে যেতে হয়, না হলে আমাদের ব্যবসার ক্ষতি হয়ে যাবে। আমারও ইচ্ছে করে না তোমাকে এসবের মাঝে কদিন পর পর নিয়ে যেতে, কিন্তু কি করব বলো? এখন তুমি যদি যেতে না চাও তবে আমি তোমায় জোর করব না, আমি একাই চলে যাব আর কি, বলে একটু বেচারার মতো মুখ করে বসে থাকতো। আর রূপা তার স্বামীর মুখের দিকে চেয়ে চলে যেত পার্টিতে। আবার সেই একই ঘটনা ঘটত ওর সাথে। প্রথম প্রথম রূপা তার স্বামীর এইসব কথা বিশ্বাস করেছে, কিন্তু কিছুদিন এভাবে যেতে না যেতেই রূপা সবটা বুঝতে পেরেছে তার স্বামীর কিসের ব্যবসা খারাপ হবে যদি রূপা এসব পার্টিতে না যায়। সব বুঝেও রূপার কিছু করার ছিল না, কারণ সে জানতো বাড়ি ফেরার উপায় নেই। তার স্বামী যদিও বা তাকে ছেড়ে দিত বা সে কোনো প্রকারে এখান থেকে পালিয়ে গেলেও তার নিজের বাড়িতে কোনোদিনও তাকে স্থান দিত না। সে যাই হয়ে থাক, ওর সাথে ওকে মুখ বুজে স্বামীর ঘরেই পড়ে থাকতে হবে। এমনভাবে 6 মাস যেতে না যেতে রূপা হঠাৎ তার স্বামীর কাছে আবদার নিয়ে বসলো, শোনো না, অনেক দিন তো হয়েছে বাপের বাড়ি যাই না, বাবা মা বুনু ওদের জন্য মন কেমন করছে, আমি ওখানে গিয়ে একটা সপ্তাহ থেকে আসি। আর এবার না ভাবছি আমি একাই যাব, কারণ তোমার সাথে গেলে পরে থাকাই হয় না, আগের দিন গিয়ে পরের দিন আবার ফেরার জন্য রওনা দিতে হয়, একটু যে সবার সাথে দেখা করব, গল্প করব, কিছু করা হয় না তোমার জন্য। রূপার বর প্রথমে ওকে একা পাঠাতে চাইছিল না, পরে শেষে রূপার জোরাজুরির কাছে হার মেনে রাজি হয়েছে। রূপার ঠিক 1 সপ্তাহ পরে বাড়ি ফিরে আসবে এই শর্তে ওকে বাপের বাড়ি আসতে দিয়েছিল। রূপা 1 সপ্তাহের কথা বলে এসেছিল ঠিকই, কিন্তু 1 সপ্তাহ পর কেন? রূপা আর কোনোদিন তার এই শ্বশুর বাড়িতে ফিরে যায়নি। তাই বলে এই না যে ও ওর বাপের বাড়ি থেকে গিয়েছে। ওর বাপের বাড়িতে তো 1 সপ্তাহ কাটানোর আগেই অশান্তি শুরু হয়ে গিয়েছিল। কেন সে একা এসেছে আর কেনই বা এতদিন থাকবে? অতদিন একা একা এসে থাকার কোনো দরকার নেই, 2 দিন থেকে যাতে চলে যায়। রূপা 3 দিন ওর বাড়িতে ছিল,
তারপর যেমন ব্যাগপত্র নিয়ে এসেছিল অমনি সব গুছিয়ে গাছিয়ে নিয়ে বেরিয়ে গিয়েছিল। কোথায় গিয়েছিল কেউ জানে না। রূপা চলে যাওয়ার পরের দিন ওর বর হঠাৎ রূপার মায়ের কাছে ফোন করে। হ্যালো মা, বলছি রূপা কোথায়? রূপাকে একটু ফোনটা দিন তো, ওকে ফোন করে যাচ্ছি, ওর ফোন অফ বলছে, ও ঠিক আছে তো? রূপার মা তো এই কথা শুনে রীতিমতো অবাক হয়ে রূপার স্বামীকে বলল, কেন, ও এখনো পৌঁছায়নি? ও তো কাল সকালেই বেরিয়ে গেছে, বলল দুপুরের ট্রেনে বাড়ি ফিরে যাবে। হিসাব মতো তো তার এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা। রূপার স্বামী তো এই কথা শুনে প্রায় আকাশ থেকেই পড়েছে। এটা কি বলছেন আপনি? আমি তো ওকে 1 সপ্তাহ পরে ফেরার টিকিট করে দিয়েছি। ও এত তাড়াতাড়ি ফিরতে যাবে কেন? আর আমাকে তো একবারও বলেনি ও ফিরে আসছে আজকে। কাল রাতেও তো কথা হলো, ওর ওদিক থেকে কথা শোনা যাচ্ছিল না। আমি জিজ্ঞেস করাতে বললো ও নাকি ওর বান্ধবীদের সাথে বাইরে আছে, তাই এত আওয়াজ শোনা যাচ্ছে। আচ্ছা, ও বাড়ি থেকে কখন বেরিয়েছে আর ও ট্রেন কটার সময় ছিল? রূপার মা প্রতি উত্তরে বলল, বাড়ির থেকে তো সকাল 10টার সময় বেরিয়েছে, ট্রেন কখন ছিল সেটা তো কিছু বলে যায়নি। এখন কি হবে? আমি তো ভেবেছিলাম রূপা তোমার সাথে কথা বলে তবেই গিয়েছে। ও যে তোমাদের কিছু বলে যায়নি সেটা তো আমরা জানি না, জানলে ওকে কখনোই যেতে দিতাম না। তোমরা একটু খোঁজ নিয়ে দেখো না, ও পৌঁছে গেছে, হয়তো স্টেশনে আছে, হয়তো ওর ফোনের চার্জ শেষ হয়ে গেছে। রূপার স্বামী বলল, ঠিক আছে মা, আপনি কাঁদবেন না, আমি খবর নিয়ে আপনাকে জানাচ্ছি, বলে রূপার স্বামী ফোন রেখে দিল। তারপর রূপার অনেক খোঁজ চালানো হলো। দেখতে দেখতে 14-15 দিন হয়ে গেল, রূপার কোনো খবর পাওয়া যায়নি। না ওরা পুলিশের দ্বারস্থ হয়নি, কারণ রূপা নাবালিকা ছিল, আর একজন নাবালিকাকে বাড়ির থেকে বিয়ে দিয়ে দিয়েছে, সেটার জন্য উল্টে ওদের সবাইকে হ্যারাস হতে হতো। মাঝে একদিন রূপার শ্বশুর বাড়ির লোকেরা এসেছিল রূপাদের বাড়ি। তখন তারাই ঠিক করেছিল পুলিশকে তারা কিছু জানাবে না, তাদের নিজেদের হাতে অনেক লোক আছে, তাদের দিয়েই গোপনে খবর চালিয়ে যাবে রূপা কোথায়। আজ 15 দিনের মাথায় হঠাৎ রূপার মায়ের ফোনে একটা অচেনা নম্বর থেকে ফোন আসে। রূপার মা হ্যালো বলার সাথে সাথে অপর পাশ থেকে ভেসে এলো রূপার আওয়াজ। হ্যালো মা, আমি রূপা বলছি, আমি ভালো আছি, আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। ওরা অনেক খারাপ, আমাকে দিয়ে ওরা অনেক খারাপ খারাপ কাজ করিয়েছে দিনের পর দিন, তাই আমি ওই বাড়িতে ফিরে যাইনি। আমি ধ্রুবকে বিয়ে করেছি, ওর সাথে ওদের বাড়িতেই আছি, ওরা সব জানে, আমি ওদের সব কথা বলেছি। আচ্ছা শোনো, আমি তোমাকে পরে ফোন করব আর সব বলবো, এটা আমার নতুন নম্বর। আর আমি যে তোমাকে ফোন করেছিলাম এটা যাতে আকাশদের বাড়িতে বলতে চেও না, আমি নিজেই সব বলবো ওদের 2-4 দিনের মধ্যে। আকাশ রূপার স্বামীর নাম। এই কথা বলেই রূপা ফোনটা কেটে দিল। ওর মায়ের কোনো কথাই শুনল না, শুধু নিজে কথাগুলো বলে গেল। ধ্রুব সরকার, ওর সাথে রূপার গত 8 মাস হলো পরিচয় হয়েছে ফেসবুকের মাধ্যমে। রূপার বিয়ের পর ওর শাশুড়ি ওকে ফোন কিনে দিয়েছিল, বলেছিল সারাদিন বাড়িতে একাই থাকবি, এই ফোনটা নে, বাবুনের সাথে কথা বলতে পারবি, আর বাকি একটু ফোনটা চালিয়ে চালিয়ে রান্না বান্না নানা কাজ করতে পারবি। হ্যাঁ, রূপার শাশুড়ি ওকে তুই করেই বলতো। হ্যাঁ, ওই ফোনটা কিনে দেওয়ার পরই রূপা ফেসবুকে নিজের একটি অ্যাকাউন্ট খুলে এবং তার 1-2 মাস পরে ধ্রুবর সাথে ওর পরিচয় হয়। ওরা কথা বলা শুরু করে এবং কথা বলতে বলতে কখন যে তাদের একে অপরকে ভালোবেসে ফেলেছে ওরা বুঝতে পারেনি। এদিকে রূপার জীবনে অনেক অশান্তি, সে এসবের মাঝে ধ্রুবকে একজন কাছের মানুষ হিসেবে পেয়েছিল। ধ্রুবর হাত ধরে আবার নতুন করে বাঁচার রাস্তা খুঁজে পেয়েছিল। তারপর একদিন দুজনে মিলে ঠিক করে রূপা একা তার বাপের বাড়ি আসার জন্য জেদ করবে। তারপর সেখানে কয়েকদিন থেকে শ্বশুরবাড়ি ফেরার নাম করে সোজা কলকাতা চলে আসবে। ধ্রুব ওকে স্টেশন থেকে নিয়ে আসবে নিজের বাড়ি, আর তারপর দুজনে বিয়ে করে নেবে। তবে হ্যাঁ, যতদিন না ওরা বিয়ে করছে ততদিন রূপা নিজের ফোন বন্ধ রাখবে, আর বাড়ির কারোর সাথে বা বন্ধুবান্ধবী কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না। এই শর্ত দিয়েছিল ধ্রুব, আর রূপা এই শর্ত মেনে নিয়েই বাড়ি থেকে বেরিয়েছিল। ওরা বিয়ে করে নিয়েছে। তারপরে রূপা ওর মাকে ফোন করেছিল। সেদিন ফোন করার 2 দিন পর আবার রূপা ওর মাকে ফোন করেছিল। ওর মা ফোনটা ধরে। রূপা কিছু বলার আগেই রূপাকে বকাঝকা শুরু করে দিল। হ্যাঁ, তোকে এত ভালো একটা ঘরে বিয়ে দিলাম দেখে শুনে, না নিজের কপাল নিজে পোড়ালি, আমাদের এমন পরিবারের অবস্থা দেখে বিয়ে করে নিয়ে গেল তোকে। তোর সুখে থাকতে ভূতে কিলো ছিল, তাই এমন অকাজ করলি? তোর শাশুড়ি কত ভালোবাসে, শখ করে তোকে একটা ফোনও কিনে দিয়েছিল,
আর তুই কিনা তাদের মুখে ছাই মেখে দিয়ে চলে গেলি। এখনও সময় আছে, ফিরে আয়। ওই বাড়ি গিয়ে কথা বলে আমরা সব ঠিক করে দিচ্ছি। এইসব নষ্টামি বন্ধ কর। একবার কারোর বিয়ে হয়ে গেলে সে আবার বিয়ে করে। ওরা সব নষ্ট চরিত্রের মেয়েরা। তুই এমন নষ্ট মেয়ে হবি, আগে জানলে তোকে খাওয়ায় পড়ায় এত বড় করতাম না, আগে মেরে ফেলতাম। আরও নানা কথা শোনালো ওকে ওর মা। রূপা সব শুনতে শুনতে হঠাৎ করে কেঁদে উঠেছিল। রূপার মা মেয়ের কান্নার শব্দ শুনে একটু চুপ হয়ে তারপর আবার বলল, দেখ, এসব ভালো না, এগুলো খারাপ, এসবে পাপ হয়। জীবনে বিয়ে একজনের সাথেই হয়, এমনভাবে একজনকে ছেড়ে আবার আরেকজনের সাথে চলে গেলে বিয়ে করলে ওগুলোতে জীবনে সুখ শান্তি আসে না, শুধুই দুঃখ আসে। নিজের কপালটা নিজেই শেষ করলি এমন করে, বলে রূপার মা থামল। রূপার মা থামার সাথে সাথে রূপা বলে উঠেছিল, হ্যাঁ, আমার কপাল তো পুড়েইছে, তবে এখন না, আরও 1 বছর আগেই মা। যখন আমি বিয়ে করার জন্য সম্মতি দিয়েছি তখনই। তোমরা তো বিয়ে দিয়েই শেষ। আর কোনোদিন কোনো খবর নিয়েছিলে আমার? আমি কেমন আছি, কি করছি না করছি? তুমি তো এখনই বললে যে আমি নাকি নষ্ট মেয়েদের মতো কাজ করেছি, একজন স্বামীকে ছেড়ে পালিয়ে এসে আবার বিয়ে করেছি। মা, তোমরা তো জানো না, তোমাদের মেয়েকে যার সাথে বিয়ে দিয়েছিলে সেই মানুষটি তোমাদের মেয়েকে নষ্ট মেয়ে বানিয়েছে। এক পুরুষের জায়গায় 1000 পুরুষের সাথে সহবাস করতে পাঠিয়েছে রাতের পর রাত। আমি কাকে বলবো? ওই বাড়ির সবাই সব জানে, জেনে শুনে ওই কাজ আমাকে দিয়ে করিয়েছে। আর তোমাদের বলবো? তোমরাই বা কি করতে বলো? তোমরা অত সব কিছুর পরেও আমাকে ওখানেই থেকে যেতে বলতে, তাই আমার যেটা ভালো বলে মনে হয়েছে আমি সেটা করেছি। রূপার মা ওর সব কথা শুনে বলল, তুই কি বলিস আমি বুঝতে পারছি না, আমাকে পরিষ্কারভাবে বল। ওরা তোকে দিয়ে আসলে কি করিয়েছে? আর 1000 পুরুষের সাথে সহবাস মানে কি বলিস কি তুই? তারপর রূপার শ্বশুর বাড়িতে ওর সাথে ঘটে যাওয়া সব ঘটনাগুলো বলল একের পর এক করে। রূপার মা তো শুনে অবাক, কি বলিস কি রূপা, ওরা এইসব করিয়ে তোকে দিয়ে? আর তুই আগে কেন আমাদেরকে এইসব কথা বলিসনি? অবশ্য ঠিকই বলেছিস, আমরা জানলেই বা কি করতাম? কিছু করার মতো ক্ষমতা আমাদের কি আছে? যাক সেসব কথা। আচ্ছা, এখন তুই যার সাথে গেছিস ওই ছেলেটা কেমন? সব জেনে শুনে গেছিস তো? আবার আগের মতো হবে না তো? আচ্ছা, তোর যে আগে বিয়ে হয়েছে এই কথা তুই ওদের জানাই গেছিস তো? আচ্ছা শোন, আকাশদের বাড়ি থেকে রোজ তোর খবর জিজ্ঞেস করে তুই কোথায় আছিস, তোর কিছু খবর আমরা পেলাম কিনা, এইসব। এখন ওদেরকে কি বলবো? রূপা ওর মায়ের কথা শুনে বলল, চিন্তা করো না মা, আমি ভালো আছি। আর আমি ধ্রুবকে সব জানিয়ে এসেছি, আমার আগের বিয়ের সব কথা। সব শোনার পরেই ও আমাকে বিয়ে করেছে। ওই বাড়ির লোকেদের বলে দিও আমি আর কোনোদিন ওই বাড়িতে ফিরে যাব না, আর আমাকে যাতে ওরা খুঁজতে না আসে। আচ্ছা ঠিক আছে, রাখছি, বলে রূপা ফোনটা রেখে দিল। না, বেচারি রূপার ভাগ্যে সুখে সংসার করাটা লেখা নেই। প্রথম জনের সাথে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, কেউ অত খোঁজ খবর করেনি কেমন ছেলে বা কেমন পরিবার। যতটা বলেছিল জেঠিমা সেটা শুনেই বিয়ে দিয়েছে। কিন্তু এবার রূপা ভালোবেসে নিজের ইচ্ছায় বিয়ে করেছিল। ধ্রুব তো সব জানতো রূপার জীবন সম্পর্কে, তারপরও এমন হলো কেন? রূপা শুধু একটাই প্রশ্ন, ধ্রুব সব জেনেও কেন এমন করলো? আমি তো ওকে সব বলেছিলাম, ওর যদি আমার সাথে সংসার নাই করার ছিল তবে কেন বিয়ে করলো? আর এতদিন যে আমরা সাথে ছিলাম, তবে হঠাৎ করে আমি খারাপ হয়ে গেলাম কিভাবে? ওর মা বাবা ও বোন সবাই তো আমাকে এতগুলো দিন ভালোবেসেছে, যত্ন করেছে, তাহলে আজ তাদেরই বা কি হলো? ধ্রুবর পরিবারে মা বাবা বোন নিয়ে 4 জন ছিল। রূপার বিয়ের পর 5 জনের পরিবার হয়েছিল। রূপার সাথে ধ্রুবর বিয়ে হয়েছে 1 বছর পেরিয়ে গিয়েছে। এর মাঝে ওর বাড়িতে ঘুরতেও এসেছিল 2 বার। রূপার মা বাবাও মেনে নিয়েছিলেন। হঠাৎ রূপার সাথে ধ্রুবর কিছু একটা নিয়ে ঝামেলা হয়েছে, বেশ বড় সড়ো ঝামেলা। আমার জানা নেই সে ঝামেলা কি নিয়েছিল। রূপার মা বাবাও সেখানে গিয়েছিল। তারপর রূপা তাদের সাথে বাড়ি চলে এসেছিল। 1 মাস পেরিয়ে গেছে, রূপা বাড়ি চলে এসেছে। এতদিন যেমন ভাবেই হোক চলেছে, কিন্তু এখন বাড়িতে অশান্তি। এতদিন হলো রূপা এখানে রয়েছে, ওর মা উঠতে বসতে কথা শোনায়। হ্যাঁ, একটা ভালো ছেলে দেখে বিয়ে দিলাম, ঠিক আছে, ওরা যা করেছে করেছে, কিন্তু তোকে এমনভাবে ফেলে তো দেয়নি। নিজে বললি এই ছেলে ভালো, ও সব জানে, জেনে শুনেই নাকি তোকে ভালোবেসেছে। কত যে ভালোবেসেছিল তা তো দেখতেই পাচ্ছি। ভালোবাসা নমুনা তোর। অত সব কথা জানলে কে তোকে ভালোবাসবে? সবাই ওই 2 দিনের জন্য ভালোবাসার লোভ দেখিয়ে তোর শরীর ভোগ করে তারপর তোকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাবে।
ভালোবাসা কত দেখলাম, অমন ভালোবাসা। এই শোন, বলে রাখলাম, নিজের রাস্তা এখন নিজেই গিয়ে দেখ, তোকে এখানে বসিয়ে গেলাতে পারবো না, অত খাওয়া কই পাবো। এমনি সব কথার সাথে সাথে বাজে বাজে ভাষায় গালিগালাজ, যেগুলো আমি আর উল্লেখ করলাম না। রূপা ওর মায়ের থেকে কম ছিল না। ওর মা কথা শোনাতো, রূপা ওর মায়ের মুখে মুখে তর্ক করত, আর তর্ক করতে করতে বাড়ি থেকে বেরিয়ে যেত এটা বলে, হ্যাঁ হ্যাঁ, আমি নিজের খাওয়ার ব্যবস্থা নিজেই করে নেব, লাগবে না তোমাদের খাওয়া, তোমরাই গেলো, তোমাদের খাওয়া, পারলে আমি তোমাদের গেলার জন্য খোরাক জোগাড় করে দেব। রূপার বয়স 18 বছর হয়ে গিয়েছে, তাই ও চাইলে সব জায়গায় কাজ করতে পারবে। কলকাতায় থাকাকালীন ওর অনেকের সাথেই পরিচয় হয়েছিল। তাদের সাহায্যে রূপা একটা হোটেলে রিসেপশনিস্টের কাজ জোগাড় করেছিল। কাজ পাওয়ার পর রূপা বাড়িতে বলল, নাও, এখন থেকে তোমাদের আর আমাকে কথা শোনাতে হবে না, আর আমার কথা নিয়ে ভাবতেও হবে না, তোমাদের আর আমাকে খাওয়াতেও হবে না। আমি ভালো কাজ পেয়ে গেছি কলকাতায়, ওখানে আমার চেনা জানা অনেক লোক আছে, ওরাই আমাকে কাজ ঠিক করে দিয়েছে। আমি পরশু চলে যাব, থাকা খাওয়া সব ওখান থেকেই দেবে, সাথে 20,000 টাকা বেতন মাসে। কাজ ভালো, বেতনও ভালো। রূপা কাজে চলে যাওয়ার অনেকদিন পর পাড়া লোকের মুখে শুনেছিলাম রূপার বর মানে ধ্রুব নাকি অন্য কোনো মেয়ের প্রেমে পড়েছে, তাই রূপাকে ত্যাগ দিয়েছে এটা বলে রূপার নাকি চরিত্র ভালো না, আগে হাজার হাজার পুরুষের সাথে শুয়ে বেরিয়েছে, অমন মেয়েকে কে ভালোবেসে বিয়ে করবে। ওর ওই রূপ দেখে নাকি ধ্রুবর ভালো লেগেছিল, তাই নিয়ে এসেছিল, না হলে অমন মেয়ে কোনো ভদ্রবাড়ির বউ হওয়ার নাকি যোগ্যতা রাখে না। আর ধ্রুবর বাবা মা নিজের ছেলেকে সাপোর্ট করেছেন। রূপার মা বাবা গিয়ে অনেক বুঝিয়েছে ধ্রুবকে, এমনকি রূপাও কেঁদে কেঁদে ওর পায়ে ধরে বলেছিল ওর সাথে এমন যাতে না করে। তারপরেও ধ্রুব ওদের কোনো কথা শোনেনি, আর রূপাকে বাড়ি থেকে বের করে দেয়। এতক্ষণ রূপার অতীত কেমন ছিল, ছোট থেকে বড় হলো কিভাবে, সেসব আপনাদের বললাম। এবার জেনে নি ওর বর্তমান। রূপার বর্তমান বয়স 24 বছর। বর্তমানেও দীঘাতে একটা হোটেল অ্যান্ড বারে কাজ করে, মাস গেলে মোটা টাকাও পায়। সেই টাকার জোরেই সংসারে যাবতীয় দায়িত্ব রূপা ওর নিজের কাঁধের ওপর নিয়েছে। বোনের সমস্ত শখ পূরণ করার জিম্মাও নিয়েছে, যেগুলো ছোটবেলা থেকে রূপা পায়নি, সেসব যাতে ওর বোন পায় সে খেয়ালও রাখছে। রূপার মা এখন আর কাজে যায় না, রূপা বারণ করেছে, বলেছে, মা তোমার এখন বয়স হচ্ছে, আর আমি এত টাকা কামাই করছি, সেগুলো বা কে খাবে, তোমাকে এখন থেকে আর কাজ করতে হবে না, আমি প্রতি মাসে তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেব। আর ওর বাবা, সে আগের তুলনায় একটু কম মদ খাচ্ছে, বাড়িতেও সবার সাথে ভালোই ব্যবহার করছে, তবে মাঝে মাঝে অতিরিক্ত মদ খেয়ে এসে গালিগালাজ এখনও করে। তা এত কথা বাদ দিয়ে সহজ সরলভাবে রূপা লালি নামটা কোথায় পেল, আর আমরাই বা কিভাবে জানতে পারলাম ওর নাম লালি, সে কথা আপনাদের বলি। আপনারা ভাবছেন রূপা তো কলকাতার কাজে গিয়েছিল, তা সে হঠাৎ দীঘাতে কাজ করতে গেল কেন? হ্যাঁ, শুরুতে রূপা কলকাতাতে একটা হোটেলে রিসেপশনিস্টের কাজেই গিয়েছিল, তবে সেখানে ওকে রিসেপশনিস্টের কাজ দেয়নি, সেখানে ওকে রাখা হয়েছিল বার টেন্ডার হিসেবে। শুধু যে বার টেন্ডার সেটা নয়, মাঝে মাঝে ওকে সেই কাজটাই করতে হতো যে কাজ থেকে মুক্তি পাবার জন্য ওর প্রথম স্বামীর ঘর ছেড়ে দিয়েছিল। মানে এই যে ওকে মাঝে মধ্যেই কোনো বড় বড় নামজাদা গেস্টদের রাতের সাথী হতে হতো, সহজ কথায় যাকে বলে সেক্স ওয়ার্কার, বেশ্যা। আর গেস্টদের খুশি করতে পারলে মোটা টিপসও পেত। রূপা সেখানে 1.5 বছর মতো কাজ করেছে। এমন সময় এলো এই গোটা বিশ্বজোড়া এক মহাসংকট মহামারী, করোনা ভাইরাস। হ্যাঁ, সেই সময়ই ওখানের কাজ ছেড়ে রূপা বাড়ি চলে আসে। তারপর 2 বছর বাড়িতেই কাটে। শুধু কি ওর, আমাদের সকলেরই 2 বছর অনেক কষ্টে দুঃখে কেটেছে। কেউ বাড়ি থেকে বের হতে পারিনি, আর দরকারে বের হলেও বাড়ি এসে স্যানিটাইজার ইউজ কর, গরম জল খা, আরও কত কি, জ্বর বাঁধানো যাবে না, এইসব চলেছে। তারপর 2023 সালের দীঘায় এই কাজটি পায়, আর এখানেই তার নাম দেওয়া হয় লালি। দীঘারই হোটেল অ্যান্ড বারে কাজ করছে প্রায় 1 বছর হতে চলেছে। এখানে এক কাস্টমার ওর নাম দিয়েছিল লালি। দুধরঙা গায়ের রং, ওর একটুতেই ওর মুখ কান সব লাল হয়ে যেত। ছোটবেলা থেকে বহুবার দেখেছে, হয়তো অমনি কোনো এক সময় লাল হয়ে গিয়েছিল ওর কান মুখ, আর সেই কাস্টমারের চোখে পড়েছিল, সেটা তখনই তিনি ওর নাম দিয়েছিল লালি। লালি শুধু ওখানে সেক্স ওয়ার্কারের কাজ করতো না, সেখানে ডান্সও করতো। আর যেদিন ওর ইচ্ছা হতো সেদিন লালি যেত কোনো কাস্টমারের রাতের সাথী হতে, আর মন না চাইলে নাচ করেই সেখান থেকে ফিরে যেত নিজের ফ্ল্যাটে। ওর থাকার জায়গাটা হোটেল থেকে কিছুটা দূরেই ছিল, লালি একাই থাকতো সেখানে।
এই হোটেলে লালি নিজের ইচ্ছা মতো কাজ করে। অনেকেই আসতো লালির নাচ দেখতে, সাথে লালির রূপ দেখতেও। সবার মুখে মুখে লালির নাম, আর তখনই লোকমুখে প্রচার হয়েছে হামারি পেয়ারি লালি। লালির মা বাবা বা ওর চেনা জানা কেউ জানতো না ও কি কাজ করছে, আর কেউ জানতেও চায়নি। ওদের কাছে শুধু টাকাটাই জরুরি, মাস গেলে টাকা পেলেই হবে। বাকি রূপা তো ওদের বলেছে হোটেলে রিসেপশনিস্টের কাজ করে, ওরা সেটাই জানে। 4 বন্ধু গিয়েছে দীঘার সমুদ্রে ঘুরতে। সেখানে তারা লালির নাম শুনতে পায়। কম বয়সী ছেলে 4টি খুব উৎসাহিত হয়ে বলছিল, চল ভাই লালির নাচ দেখতে, আর গিয়ে যদি একবার লালির রাতের সাথী হতে পারি তাহলে সারা রাত পুরো স্বর্গ সুখ। উফ! পাশ থেকে একজন বলে, হ্যাঁ সাথে এইবার ভার্জিনিটিও ঘুচবে, ভেবেই তো এক্সাইটেড লাগছে। এই ভেবে ওরা 4 জন গেল লালির নাচ দেখতে। কিন্তু দুঃখের বিষয়, সেদিন লালি নাচ করেনি। কোনো এক কারণে সে বাইরে গিয়েছিল, ফিরে এসে আর নাচ করার জন্য আসেনি। একেবারে রাতে আসবে সে কথা আগেই বলে দিয়েছিল ম্যানেজারকে। ছেলেগুলোর কপাল ভালো ছিল, নাচ দেখতে না পেলেও রাতের সাথী হতে পেরেছিল। তবে শুধু একজনই সেই রাতের সাথী হতে পারবে, 4 জন নয়। 4টি ছেলের মধ্যে কে যাবে এই নিয়ে শুরু হলো দ্বন্দ্ব। একজন বলছে আমি যাই, অন্যজন বলে না তুই কেন যাবি, আমি যাব। এই নিয়ে ওদের মাঝে বেশ কিছুক্ষণ তর্কাতর্কি চলল। শেষে ওরা ঠিক করলো একজন নয় 2 জন যাবে। এখন যেভাবেই হোক ম্যানেজারকে পটাতে হবে যাতে 2 জনকে যেতে দেয়। ম্যানেজারের হাতে কিছু টাকা দেওয়াতে ম্যানেজার 2 জনকে যাবার অনুমতি দিয়ে দিল। সাথে বলেও দিয়েছে যদি লালি বলে তবে একজনকে বেরিয়ে আসতে হবে। ওরা সে কথায় রাজি হয়ে গেল। লালি রুমে ঢুকে হঠাৎ থমকে দাঁড়িয়ে গেল ছেলে দুটিকে দেখে। ছেলে দুটি বিছানায় বসেছিল, লালিকে দেখে ওরাও চমকে উঠে দাঁড়িয়ে একে অপরের দিকে দেখল। লালি কিছুক্ষণ ওদের দিকে তাকিয়ে থেকে ওখান থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে গেল। যাওয়ার সময় ম্যানেজারকে বলে গেল ওরা যে টাকা দিয়েছে ওদের ফেরত দিয়ে দিন, আর কোনোদিন ওদের মধ্যে কেউ যাতে এখানে না আসে, আমার সাথে দেখা না করে। এই বলে সোজা হোটেল ছেড়ে নিজের ফ্ল্যাটের উদ্দেশ্যে বেরিয়ে গেল। আচ্ছা কে ছিল ওই ছেলেগুলো? লালি ওদের দেখে অমন চমকালো কেন? আর ছেলেগুলো বা লালিকে দেখে অমন অবাক হলো কেন? আসলে ছেলেগুলো রূপার গ্রামের বলতে গেলে সমবয়সী বন্ধুর মতো। ওরা ঘুরতে গিয়েছে দীঘায়, আর রূপাকে ওদের গ্রামের প্রায় সবাই চেনে। অত সুন্দর রূপ ওই গ্রামে আর কজনেরই বা আছে। তার মধ্যে ইয়াং ছেলেপেলে তো সবাই রূপাকে দেখে ক্রাশ খায়। রূপার বাড়ির বা গ্রামের কেউ জানে না রূপা এখানে এই হোটেলে লালি হয়ে এইসব কাজ করছে। তাই হঠাৎ রূপা ওদের ওখানে দেখে থমকে গিয়েছিল। ছেলেগুলোর ওই একই ব্যাপার, রূপাকে লালি রূপে দেখে ওরাও অবাক। ছেলেগুলো অবাক হয়েছিল ঠিকই, তবে পরে ওরা 4 জন মিলে বসে অনেক নোংরা আলোচনা করেছে, হাসাহাসি করেছে। কয়েক মাস পরে রূপা বাড়ি এসেছে ঘুরতে। বছরে 2 বার করেও ঘুরতে আসে, তবে এবার বাড়ি আসার আগে থেকেই ওর কেমন জানি একটা ভয় কাজ করছিল মনের মধ্যে। ও এবার বাড়ি আসার আগে কাউকে কিছু বলেনি, মাঝে ফোনও করেনি কাউকে। যদি সবাই ওর এই কাজের ব্যাপারে সব জেনে গিয়ে থাকে তাহলে ও কোন মুখে সবার সাথে কথা বলবে? বাড়ির আসার সময়ও বারবার ভাবছিল যদি বাড়িতে সবাই সব জেনে থাকে তাহলে তো মুখ দেখাতে পারবে না। তারপর আবার ভাবছিল আরে বাড়িতে জানতে পারলে এতদিনে ওকে ফোন করে ওর মা অনেক কথা শোনাতো। সেসব কিছুই যখন হয়নি তার মানে কেউ কিছু জানে না। কিন্তু বাড়ির সামনে রাস্তায় আসতেই ভয় হচ্ছিল রূপার। রাস্তার মোড়ে মাথায় যে ছেলেগুলো সারাদিন আড্ডা দেয় ওরা ওকে দেখে কেমন করে যেন তাকাচ্ছিল। রূপা সেসব এড়িয়ে বাড়ির গেটে ঢুকেই মা বলে ডেকে উঠল, আর ওর মা সাথে সাথে চেঁচিয়ে উঠল, এই মুখ পুরি, একদমই বাড়িতে পা রাখবি না। আমাদের কারোর সাথে তোর কোনো সম্পর্ক নেই। দূর হ আমার চোখের সামনে থেকে। তুই আমাকে একদম মা বলে ডাকবি না। তোর জন্য আমরা সমাজের কাছে মুখ দেখাতে পারি না, বাড়ি থেকে বের হতে পারি না। তোর বোন রাস্তা দিয়ে যাওয়া আসা করতে পারে না। এমন নষ্টা মেয়ে, ছি, বের হ, তুই বাড়ি থেকে বেরিয়ে যা। তুই কাজের নাম করে গিয়ে বেশ্যাগিরি করে বেড়াচ্ছিস, আর এখন এখানে আসছিস, ছি, দূর হ তুই। এমন আরও অনেক নোংরা ভাষায় কথা বলেছে। রূপা ধৈর্যের বাঁধ ভেঙে গেল। শেষে ও আর সহ্য করতে না পেরে বলে উঠল, কে চায় তোমাদের বাড়ি আসতে? আর এত কথা বলছো আমার কামাই করা টাকা দিয়েই, তোমরা এত ফুটানি করে বেড়াচ্ছ। এই যে বনুর এত দামি দামি ড্রেস, ওই যে ওর হাতে অত দামি ফোন, ওগুলো টাকা কোথায় পেয়েছো তোমরা? আমাকে বেশ্যা বলছো, আর ওই বেশ্যার কামাইয়ের ওই সব ফুটানি মারছো। 3টা মাস্টারের কাছে পড়ে, আবার আঁকা শেখে, নাচ শেখে, ওগুলো টাকা কে দেয় তোমাদের? আমার টাকাতেই শেষ সব হয়। আর আমি কি কাজ করব? তোমরা তো আমাকে পড়াশোনা শেখাওনি, আর তোমরাই তো আমাকে বেশ্যা বানিয়েছ। কিছু না জেনে শুনে একজন বলল, ভালো ছেলে মেয়ের বিয়ে দিয়ে দাও, মেয়ে সুখে থাকবে। আর এটা শুনে তোমরা একটা দালালের সাথে বিয়ে দিয়েছ, যে নিজের বউকে দিয়ে ব্যবসা করে আবার আমাকে বলছো আমি বেশ্যা।
আজকে আমি তোমাদের জন্য এই জায়গায় দাঁড়িয়ে আছি। তোমাদের তো শুধু টাকা লাগে। কোনোদিন আমায় জিজ্ঞেস করেছো আমি কি কাজ করি, এত টাকা কোথা থেকে পাচ্ছি? শুধু এই রিসেপশনিস্টের কাজে অত টাকা বেতন হয় কি না সেটা কোনোদিন ভেবে দেখেছো? না ভেবে দেখোনি, কারণ তোমাদের হাতে তো মাস গেলে টাকা চলে আসছে, তাই না? ঠিক আছে, বেরিয়ে যাচ্ছি আমি, আজকে এই বাড়ি থেকে চলে যাচ্ছি, আর জীবনে এই বাড়িতে আসবো না। কিন্তু তোমরা চিন্তা করো না, যতদিন আমি বেঁচে আছি তোমাদের টাকা পাঠানো আমি বন্ধ করব না। এই বলে রূপা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, আর কোনো দিকে তাকিয়ে দেখেনি কে কি বলছে, শোনেনি। রাস্তার মোড়ের সামনে যেতেই ওই 4 ছেলের সাথে দেখা। ওরা দাঁত বের করে হাসছিল আর বলছিল, ওই দেখ আমারি পেয়ারি লালি বাই যাচ্ছে। হ্যাঁ, ওরা 4 জন বাড়ি ফিরে এসে রূপার কথা সবার কাছে বলে বেরিয়েছে। আবার কেউ যদি বলে, ও যে এই কাজ করে তোরা জানলে কিভাবে? তখন ওরা জবাব দিত, আরে আমরা শুনেছি ওখানে লালি বলে একজন ভালো ডান্সার আছে, আমরা ডান্স দেখতে গেছি, গিয়ে দেখি ও ওখানে বসে আছে। ছেলেগুলো সত্যি কথা বলেনি, ওরা বলেনি রূপার সাথে রাত কাটাতে গিয়েছিল, আর ওরা তখন রূপাকে দেখে চিনে গিয়েছে। হ্যাঁ, আমরাও ওদের কাছ থেকে জানতে পেরেছি রূপা উর্ফ লালি এর ব্যাপারে। রূপা সেদিন বাড়ি থেকে বেরিয়ে গেছে, 6 মাস পার হয়ে গেছে। একদিন ওর মাকে জিজ্ঞেস করেছিলাম রূপা টাকা দিচ্ছে কিনা। তখন ওর মা বলেছিল প্রতি মাসে ওদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এত লাঞ্ছনা গঞ্জনার পরেও রূপা ওদের টাকা পাঠিয়ে গিয়েছে, কারণ রূপার জন্য আজ যদি রূপা টাকা পাঠানো বন্ধ করে দেয় তাহলে আবার সে আগের পরিস্থিতি হবে ওদের, আবার না খেয়ে থাকতে হবে ওদের। জানি না কতদিন ওকে এসব সহ্য করতে হবে, আর কি বা আছে ওর ভবিষ্যতে। তবে এটুকু জানি ও সহজে হার মানবে না। গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।